হ্যালো এভরিওয়ান, আরো একটি নতুন অ্যানিমে এক্সপ্লেনেশনের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আর হ্যাঁ, আজকে আমরা দেখব মাই ফ্রেন্ডস লিটল সিস্টার হ্যাজ ইট ইন ফর মি এর 10ম পর্বের এক্সপ্লেনেশন। তো আর দেরি না করে চলো আজকের এপিসোডটা শুরু করা যায়। গত এপিসোডে আমরা দেখেছিলাম আকি এবং ইরোহার মধ্যে একটা বড়সড় ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে, যার কারণে ইরোহা আকির ওপর ভীষণ রেগে আছে। তো চলো আর দেরি না করে দেখে নেওয়া যাক আজকের এপিসোডে কি হতে চলেছে। এপিসোডের শুরুতেই আমরা দেখি আকি তার বন্ধু ওজুমির সাথে কথা বলছে। আকি বেশ চিন্তিত, কারণ সে মাঝরাতে ওজুমির বোন অর্থাৎ ইরোহার সাথে দেখা করতে এসেছে। আকি তাকে জিজ্ঞেস করে, আমি মাঝরাতে তোমার বোনের সাথে দেখা করতে এসেছি, এতে কি তোমার সত্যি কোনো সমস্যা হচ্ছে না? এর উত্তরে ওজুমি যা বলে তা বেশ অবাক করার মতো। সে হাসতে হাসতে বলে, আরে না ভাই, আমি ওই জেলাসি ফিল করা টাইপের লোক নই। সত্যি বলতে তুই আমার বোনের আশেপাশে থাকলে আমার বরং ভালোই লাগে। এখানে ওজুমির চরিত্রটা বেশ মজার। সাধারণত ভাইয়েরা বোনদের ব্যাপারে খুব প্রোটেক্টিভ হয়, কিন্তু ওজুমি ঠিক তার উল্টো। সে চায় তার সেরা বন্ধু আকি আর তার বোন ইরোহা এক হোক। সে মজা করে এও বলে যে ভবিষ্যতে তোমাদের বাচ্চা কাচ্চা হলে তো আমার জন্য আরো ভালো। এই বলে সে আকিকে গুড লাক জানিয়ে সেখান থেকে চলে যায়। ওজুমি চলে যাবার পর আকি সাহস করে ইরোহার ঘরের দরজার সামনে গিয়ে দাঁড়ায়। সে জানে যে ইরোহা এখনো জেগে আছে, তাই সে বাইরে থেকে বলে, ইরোহা, আমি জানি তুমি জেগে আছো, আমার তোমার সাথে কিছু কথা বলার আছে। প্রথমে ভেতর থেকে কোনো উত্তর আসে না, কিন্তু কিছুক্ষণ পর ইরোহা ঠান্ডা গলায় জবাব দেয়, আমার তোমার সাথে কোনো কথা বলার নেই। এই মুহূর্তে আকি মরিয়া হয়ে উঠেছে পরিস্থিতিটা ঠিক করার জন্য। অন্যদিকে ইরোহার মনে জমে আছে তীব্র অভিমান আর রাগ। সে আকির সাথে কোনো কথাই বলতে রাজি নয়। আকি তাকে বোঝানোর চেষ্টা করে যে তাকে স্টুডিওর ব্যাপারে কথা বলতে হবে এবং সে ক্ষমা চাইতে এসেছে, কিন্তু ইরোহা আরো রেগে গিয়ে বলে, কেন ক্ষমা চাইছো? স্টুডিওতে আমার উপর রাগ দেখিয়েছিলে তাই বলে? আমার তোমার কোনো ক্ষমার দরকার নেই, তুমি বাড়ি ফিরে যাও, আমি তোমার সাথে কথা বলতে চাই না। এরপরে আকির ধৈর্যের বাঁধ ভেঙে যায়। সে হুমকি দেয়, তুমি যদি দরজা না খোলো তাহলে আমি কিন্তু দরজাটা ভেঙে ফেলবো। ইরোহা ব্যঙ্গ করে বলে, এই কাজটা তোমার ক্ষমতার বাইরে, তুমি কখনোই এই দরজা ভাঙতে পারবে না। আর এর পরেই ঘটে সেই অবিশ্বাস্য ঘটনা। আকি সত্যি সত্যি কাঁধ দিয়ে ধাক্কা মেরে দরজার লক ভেঙে ঘরের ভেতরে ঢুকে পড়ে। এই দৃশ্য দেখে ইরোহা পুরোপুরি হতবাক হয়ে যায়। তার মুখ দিয়ে কোনো কথাই বেরোয় না, সে শুধু অবাক হয়ে আকির দিকে তাকিয়ে থাকে। এই মুহূর্তে ইরোহা প্রচন্ড শকড। সে ভাবতেও পারেনি যে আকি, যে সাধারণত শান্ত থাকে, সে এমন একটা কাজ করতে পারে। অন্যদিকে আকি মরিয়া হয়ে উঠেছে যে এই ভুল বোঝাবুঝি এখনই না মেটালে তাদের সম্পর্ক এবং তাদের কাজের ওপর খুব খারাপ প্রভাব পড়বে। ঘরে ঢুকেই আকি হাঁটু গেড়ে বসে ইরোহার কাছে মন থেকে ক্ষমা চাইতে শুরু করে। সে এটাও জানায় যে মাশিরোকে, অর্থাৎ যে মেয়েটি তাকে প্রপোজ করেছিল, তাকে সে সরাসরি রিজেক্ট করেছে। আকি বলে, আমি মাশিরোকে পরিষ্কারভাবে বলে দিয়েছি যে আমার মনে ওর জন্য কোনো ফিলিংস নেই। এই কথা শুনে ইরোহা বলে, আরে ডামি, তোমার কাছে একটা সুযোগ ছিল ওর সাথে সম্পর্কে জড়ানোর, কিন্তু তুমি সেটা নষ্ট করে দিলে। তোমার দ্বারা কিচ্ছু সম্ভব না, আসলে তুমি সারা জীবন ভার্জিনই থেকে যাবে। এরপর আকি বোঝানোর চেষ্টা করে, আমার প্রথম থেকেই ওকে না বলার পরিকল্পনা ছিল, আমার মনে ওর জন্য কোনো রোমান্টিক অনুভূতি নেই, আর এই কথাটা ওকে পরিষ্কারভাবে বলাটা আমার কাছে বেশি জরুরি মনে হয়েছে। আকি আরো বলে যে সে তার গেম তৈরির স্বপ্নের জন্য নিজের জীবনের আনন্দ, মজা এবং রোমান্টিক অনুভূতি এই সব কিছুকে দূরে সরিয়ে রেখেছে, যাতে সে পুরোপুরি নিজের কাজে ফোকাস করতে পারে। কিন্তু ইদানিং আমি একটু অসতর্ক হয়ে পড়েছিলাম, আর আমি জানি সে কারণেই তুমি রেগে গিয়েছিলে। তারপর আকি প্রতিজ্ঞা করে, আমি প্রমিস করছি এখন থেকে আমি পুরোপুরি আমার গেমের উপর মনোযোগ দেব। আমি তোমার কাছে শুধু শেষ একটা সুযোগ চাইছি, যাতে তুমি আমাকে সাহায্য করতে পারো। এই মুহূর্তে ইরোহার ভেতরে জমে থাকা সব আবেগ বেরিয়ে আসে। সে বলে, আমার মনে হয় তুমি অর্ধেক ঠিক আর অর্ধেক ভুল। তুমি তোমার গেমের জন্য ফোকাস করতে পারো, কিন্তু আমি তোমার মতো নই। আমি একজন সাধারণ স্কুল ছাত্রী, আমার মধ্যে তোমার মতো ডেডিকেশন নেই। আর এখানে ইরোহা তার মনের আসল কথাটা বলে ফেলে। সে বলে, সত্যি বলতে আমি খুব জেলাস ফিল করি। আমি জানি তোমার কাছে 5th ফ্লোরে লায়েন্স ছাড়া আর কিছুই নেই, আর বন্ধুর নামে শুধু আমার ভাই আছে, কিন্তু যখন তোমার কাজের দরকার হয় শুধু তখনই তুমি আমাদের গুরুত্ব দাও। এরপর ইরোহা আরো অভিযোগ করে যে তুমি মাশিরো সেনপাইয়ের অনেক কাছে চলে গিয়েছো, যদিও ও আমাদের গেমের কোনো অংশই নয়। ও যখন তোমাকে প্রপোজ করেছিল তুমি ওর কথাগুলো খুব সিরিয়াসলি নিয়েছিলে, যদিও সেই কথার সাথে গেমের কোনো সম্পর্ক ছিল না। সত্যি বলতে আমার এটা দেখে একদমই ভালো লাগেনি। এখানে ইরোহার মুখ থেকে জেলাসি শব্দটা শোনা গল্পের একটা বড় টার্নিং পয়েন্ট। সাধারণত সে সবসময় আকিকে জ্বালাতন করে, কিন্তু এই প্রথম সে তার ভেতরের নিরাপত্তাহীনতা আর দুর্বলতা প্রকাশ করলো। সে আসলে বলতে চাইছে যে সে আকির জীবনে আরো বেশি গুরুত্ব পেতে চায়। আকি তখন বোঝানোর চেষ্টা করে যে মাশিরো আর তার সম্পর্ক
সম্পর্কটা অন্যরকম, কিন্তু ইরোহা সেটা মানতে নারাজ। সে বলে, কিন্তু বাইরে থেকে দেখে তো একদমই সেরকম মনে হচ্ছিল না। এরপর আকির অসহায় মুখ দেখে ইরোহা বলে, এতে তোমার কোনো দোষ নেই। কোনো মেয়ে এত ভালোভাবে কথা বললে যে কেউ তার প্রেমে পড়ে যাবে। এই কথা বলার পর ইরোহা নিজের মনেই ভাবতে থাকে, আমি জেলাস কেন হচ্ছি? মাসিরও আকির কাছাকাছি আছে বলে আমি তো কিছুই বুঝতে পারছি না। এরপর সে তার অদ্ভুত আচরণের জন্য আকির কাছে ক্ষমা চায়। ইরোহার মুখ থেকে জেলাসির কথা শুনে আকি অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি কি ভালোবাসার কারণে জেলাস ফিল করছো? আকি যখনই একটু সিরিয়াস হয়ে এই প্রশ্নটা করে, ঠিক তখনই ইরোহা তার পুরনো ফর্মে ফিরে আসে। সে অট্ট হাসিতে ফেটে পড়ে আর বলে, তোমার এই কথার মাধ্যমে আমি আমার ভয়েস অ্যাক্টিং এর জন্য একটা নতুন ভয়েস স্যাম্পল পেয়ে গেছি। আর এখানে এপিসোডের সবচেয়ে বড় টুইস্ট মুহূর্তটা চলে আসে। মানে ইরোহা সাথে সাথে আকির বলা কথাটা রেকর্ড করে তাকে শোনাতে শুরু করে। বেচারা আকি পুরো হয়ে যায়। ইরোহা সিরিয়াস মুহূর্তটাকে একটা মজায় পরিণত করে দেয়। সে বারবার আকির ভয়েসটা প্লে করে তাকে জ্বালাতন করতে থাকে। তুমি কি ভালোবাসার কারণে জেলাস ফিল করছো? আকি তখন রেগে গিয়ে বলে, তুমি যা ভাবছো তা একদমই নয়। কিন্তু ইরোহা তার কথা না শুনে বারবার রেকর্ডিংটা প্লে করতে থাকে। সে মজা করে বলে, বন্ধুদের দেখে একটু জেলেসি হতেই পারে। ওহো, আমি তো ভুলেই গেছি যে তোমার তো কোনো বন্ধুই নেই। এখানে ইরোহার এই ব্যবহারটা তার চরিত্রের একটা প্রধান দিক। সে নিজের আসল অনুভূতি প্রকাশ করার পরই সেটাকে একটা রসিকতা বা ঠাট্টার আড়ালে লুকিয়ে ফেলে। এটা তার একটা ডিফেন্স মেকানিজম, যাতে তাকে দুর্বল মনে না হয়। আকি তাকে ভয়েসটা ডিলিট করতে বলল, ইরোহা রাজি হয় না। সে বলে, আমার মনে হয় আমি আবার তোমার পুরনো ইরোহা হয়ে গেছি। আচ্ছা, তোমরাই বলো তো, ইরোহা কি সত্যি সত্যি তার অনুভূতি প্রকাশ করে ফেলেছিল, নাকি পুরোটাই ছিল তার অভিনয় করে একটা নতুন ভয়েস স্যাম্পল জোগাড় করার প্ল্যান? নাকি সে নিজের আসল অনুভূতি প্রকাশ করার পর লজ্জা পেয়ে পুরো ব্যাপারটাকে একটা রসিকতা বলে চালিয়ে দিল? যাই হোক, পরের দৃশ্যে আমরা দেখি আকিকে তার নিজের ঘরে শুয়ে থাকতে। সে ভাবছে, ইরোহা কি সত্যি আমাকে পছন্দ করে, নাকি এর সবটাই ওর মজা ছিল? কিন্তু সে ঠিক করে যে এখন এসব না ভেবে নিজের গেমের উপর ফোকাস করবে। এরপর স্কুলে আকি তার বন্ধু ওজুমি এবং ওতই সেনপাইকে নিয়ে ড্রামা ক্লাবের দিকে যায়। ওতই অবাক হয়ে জিজ্ঞেস করে, হঠাৎ ড্রামা ক্লাবের প্রতি তোমার এত আগ্রহ কেন? আকি জানায় যে এটা তাদের গেমের জন্য খুব গুরুত্বপূর্ণ। তারা ড্রামা ক্লাবের ঘরে প্রবেশ করে আর দেখে যে ক্লাবের প্রেসিডেন্ট মিদুরি একটা হাতুড়ি নিয়ে তাদের দিকেই তেড়ে আসছে। ওতই কোনো মতে তাকে থামায়। মিদুরি কাঁদতে কাঁদতে বলতে থাকে, তোমরা নিশ্চয়ই আমাদের ক্লাবটা কিনে নিতে এসেছো, তাই না? প্লিজ তোমরা এমনটা করো না। সেই ভাবে আকি হয়তো তাদের ক্লাবের টিচারকে কোনোভাবে রাজি করিয়ে ক্লাবটা দখল করে তাদের সবাইকে গোলাম বানাতে চায়। আকি তাকে শান্ত করে বলে, প্রথমত আমি তোমাদের সেন্সেই এর সাথে কোনো ডিল করিনি, আর এই ফালতু ড্রামা ক্লাব কিনে আমার কি লাভ হবে? তবে তোমাদের গোলাম বানানোর আইডিয়াটা খারাপ না। আকি তখন তাদের বোঝাতে থাকে যে সে তাদের ক্লাবের দুরবস্থা দেখেছে। তারা অনেক পরিশ্রম করছে, কিন্তু সঠিক পথে নয়। সে বলে, তোমরা লাঞ্চ টাইমেও এখানে প্র্যাকটিস করছো, এটা তোমাদের ডেডিকেশন দেখায়, কিন্তু সঠিক ডিরেকশন ছাড়া শুধু পরিশ্রম করে কোনো লাভ হবে না। আমি জানি কিভাবে তোমাদের এই ক্লাবকে জেতানো যায়। আকি তাদের সামনে তার পুরো প্ল্যান তুলে ধরে। সে 4টি প্রধান সমস্যার কথা বলে। প্রথমত, অ্যাক্টিং স্কিল, অভিনয়ের উন্নতি করতে হবে। দ্বিতীয়ত, স্ক্রিন প্লে, নাটকের উপস্থাপনা আরো ভালো করতে হবে। তৃতীয়ত, স্টেজ ডিজাইন, মঞ্চটা দেখতে খুব সাধারণ, এটাকে আকর্ষণীয় করতে হবে। এবং সর্বশেষ মিউজিক, একটা ভালো পারফরম্যান্সের জন্য মিউজিক খুব জরুরি। এরপর আকি জানায় যে ওজুমি প্রোগ্রামিং এবং স্টেজ ডিজাইন সামলাবে, আর ওতই সাউন্ড ইঞ্জিনিয়ার হিসেবে মিউজিকের দিকটা দেখবে। সবাই আকির প্রস্তুতি দেখে মুগ্ধ হয়ে যায়, কিন্তু মিদুরি বলে, গল্পটা ভালো না হলে আমরা তোমার প্রস্তাবে রাজি হব না। আকি তখন মুচকি হেসে তার লেখা একটি স্ক্রিপ্ট তাদের পড়তে দেয়। সেই স্ক্রিপ্ট পড়ার পর ড্রামা ক্লাবের সব মেয়েরা আবেগপ্রবণ হয়ে কাঁদতে শুরু করে। তারা বুঝতে পারে যে স্ক্রিপ্টটা অসাধারণ এবং তারা এটাতেই অভিনয় করতে চায়। সবাই যখন আকির প্ল্যানে প্রায় রাজি, তখন মিদুরি জিজ্ঞেস করে, এগুলো ছাড়াও তোমার কি কোনো সিক্রেট প্ল্যান আছে? আকি মুচকি হেসে বলে, হ্যাঁ অবশ্যই আছে। এরপর সে তাদের অন্য একটি ঘরে নিয়ে যায়। এখানে একজন মেয়ে আগে থেকেই অপেক্ষা করছিল। মেয়েটি তাদের দিকে তাকিয়ে বলে, তোমরা আমাকে ইনস্ট্রাক্টর বলে ডাকতে পারো। আকি জানায়, আমি এর নাম বা পরিচয় তোমাদের বলতে পারবো না, এটা একটা সিক্রেট, কিন্তু তোমাদের বিশ্বাস রাখতে হবে যে ও খুব ট্যালেন্টেড। আর তোমরা কি জানো, এই ইনস্ট্রাক্টর আর কেউ নয় বরং আমাদের ইরোহা। যদিও তার মুখ ঢাকা ছিল, কিন্তু তোমরা হয়তো খুব সহজেই বুঝতে পারছো আকি ইরোহাকে এই মিশনের অংশ বানিয়েছে, যাতে সে নিজের ট্যালেন্ট ব্যবহার করতে পারে এবং তাদের দুজনের সম্পর্কটাও স্বাভাবিক হয়। আর এখানে শেষ হচ্ছে আজকে এপিসোড। এখন দেখার বিষয় হলো, ইরোহা কি সত্যি সত্যি আকিকে ভালোবাসে, নাকি পুরোটাই ছিল তার অভিনয়? আর ড্রামা ক্লাবের সাথে মিলে তারা কি পারবে কম্পিটিশন জিততে? এই সমস্ত প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের অপেক্ষা করতে হবে পরের পর্বের জন্য। তো আজকের এক্সপ্লেনেশন তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তাহলে চলো, আবার দেখা হবে তোমাদের সাথে আরেকটা নতুন ভিডিওতে
আরেকটা নতুন এক্সপ্লেনেশন নিয়ে। ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার এন্ড গুড বাই।